কই গো ছোট্ট বন্ধুরা, তোমাদের গল্পমণি তো আবার এসে গেল। আজকের গল্প পুঁই মাচা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। তাহলে শুরু করি আজকের গল্প। সহায় হরি চাটুজ্জে উঠোনে পা দিয়েই স্ত্রীকে বললেন, একটা বড় বাটি কি ঘটি যা কিছু হয় দাও তো। তারকখুরু গাছ কেটেছে, একটু ভালো রস আনি। স্ত্রী অন্নপূর্ণা খড়ের রান্নাঘরের দাওয়ায় বসে শীতকালের সকালবেলা নারকেল তেলের বোতলে ঝাঁটা কেটে পুড়ে দুই আঙুলের সাহায্যে ঝাঁটার যে কাঠি লগ্ন জমানো সেই তেলটা সংগ্রহ করছিল, করে চুল মাখছিল। স্বামীকে দেখে তাড়াতাড়ি গায়ের কাপড় একটু টেনে দিলেন মাত্র, কিন্তু বাটি কি ঘটি বার করে দেবার মতন বিন্দুমাত্র আগ্রহ তিনি দেখালেন না, এমনকি বিশেষ কোনো কথাও বললেন না। সহায় হরি এগিয়ে এলেন। কি হয়েছে, বসে রইলে যে, দাও না একটা ঘটি। আহ, খেন্তি টেন্তি বা সব কোথায় গেল এরা, তুমি তো আবার তেল মেখে বুঝি ছোঁবে না। অন্নপূর্ণা তেলের বোতলটা সরিয়ে স্বামীর দিকে খানিকক্ষণ তাকিয়ে থাকলেন। পরে অত্যন্ত শান্ত সুরে জিজ্ঞাসা করলেন, তুমি মনে মনে কি ঠাউরেছ বলতে পারো? স্ত্রীর এই অতিরিক্ত রকমের শান্ত সুরে সহায় হরির মনে একটু ভীতি হলো। এই যে ঝড়ের অব্যবহিত পূর্বের আকাশ স্থির ভাব মাত্র, তা বুঝে তিনি মরিয়া হয়ে ঝড়ের জন্য অপেক্ষা করতে লাগলেন। একটু আমতা আমতা করে বললেন, কেন কেন আবার 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 কি? অন্নপূর্ণা আগের থেকেও আরো শান্ত সুরে বললেন, দেখো, রঙ্গ করো না বলছি, ন্যাকামি করতে হয় অন্য সময় করো। তুমি কিছু জানো না নাকি খোঁজ রাখো না? অত বড় মেয়ে যার ঘরে, সে মাছ ধরে আর রস খেয়ে দিন কাটায় কি করে তা বলতে পারো? গাঁয়ে কি গুজব রটেছে জানো? সহায় হরি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, কেন, কি গুজব? কি গুজব জিজ্ঞাসা করো গিয়ে চৌধুরীদের বাড়ি? কেবল বাগদি দুলে পাড়ায় ঘুরে ঘুরে জন্ম কাটালে ভদ্রলোকের গায়ে বাস করা যায় না। সমাজে থাকতে হলে সেই রকম মেনে চলতে হয়। সহায় হরি এবার একটু অবাক হলেন, হয়ে কি যেন বলতে চাচ্ছিলেন। অন্নপূর্ণা আগের মতন সুরেই আবার বললেন, এক ঘরে করবে গো, তোমাকে এক ঘরে করবে। কাল চৌধুরীদের চণ্ডী মণ্ডপে সমস্ত কথা হয়েছে। আমাদের হাতে ছোঁয়া জলও আর কেউ খাবে না। আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না। ও নাকি উচ্ছুগ্গু করা মেয়ে, গাঁয়ের কোন কাজে আমাকে আর কেউ যেতে বলবে, আর তোমাকেই বা কেউ যেতে বলবে বলো তো? যাও, ভালোই হয়েছে তোমার, এখন গিয়ে দুলে বাগদি পাড়ায় গিয়ে উঠে বসে দিন কাটাও। সহায় হরি তাচ্ছিল্যের ভাব প্রকাশ করে বললেন, হ্যাঁ, এই আমি বলি না, জানি কি ব্যাপার। এক ঘরে, সবাই এক ঘরে করেছেন, এবার বাকি আছেন কালীময় ঠাকুর। ও, অন্নপূর্ণা এবার তেলে বেগুনে জ্বলে উঠলেন, কেন? তোমাকে এক ঘরে করতে বেশি কিছু লাগে নাকি? তুমি সমাজের মাথা না একজন মাতব্বর লোক? চাল নেই, চুলো নেই, এক কড়ার মুরদ নেই, চৌধুরীরা তোমায় এক ঘরে করবে তেমন কঠিন কথা কি? আর সত্যি। এদিকে ধাড়ি মেয়ে বড় হয়ে উঠল, হঠাৎ স্বর নামিয়ে বললেন, হলো যে 15 বছরের, বাইরে কমিয়ে বলে বেড়ালে কি হবে, লোকের চোখ নেই? পুনরায় গলা তুলে বললেন, না, বিয়ে দেবার গা না কিছু, আমি কি যাব পাত্র ঠিক করতে? সশরীরে যতক্ষণ স্ত্রীর সামনে বর্তমান থাকবেন স্ত্রীর গলার সুর, ততক্ষণ কমার কোনো সম্ভাবনা নেই। এই বুঝে সহায় হরি দাওয়া থেকে তাড়াতাড়ি একটা কাঁসার বাটি তুলে নিয়ে খিড়কি দুয়ার লক্ষ্য করে দৌড় দিলেন। কিন্তু খিড়কি দুয়ারের একটু এদিকে কি দেখে হঠাৎ থেমে গেলেন এবং আনন্দপূর্ণ স্বরে বলে উঠলেন, এসব কি রে খেন্তিমা, এসব কোথা থেকে আনলি?
ওহ, এ যে 14-15 বছরের একটি মেয়ে আর দুটি ছোট ছোট মেয়ে পেছনে নিয়ে বাড়ি ঢুকলো। তার হাতে এক বোঝা পুঁই শাক, ডাঁটাগুলো মোটা ও হলদে হলদে। চেহারা দেখে মনে হয় কার পাকা পুঁই গাছ উপড়িয়ে ফেলে উঠোনের জঙ্গল তুলে দিচ্ছিল, মেয়েটি তাদের উঠোনের জঙ্গল প্রাণপণ তুলে নিয়ে এসছে। ছোট মেয়ে দুটির মধ্যে একজনের হাত খালি আর অপরটির হাতে গোটা 2-3 পুঁই পাতা জড়ানো কোনো একটা কিছু। বড় মেয়েটা খুব লম্বা, গোলগাল চেহারা, মাথার চুলগুলো রুক্ষ ও অগোছালো, বাতাসে উড়ছে। মুখখানা খুব বড়, চোখ দুটো ডাগর ডাগর ও শান্ত। সরু কাঁচের চুড়ি গোল গলা, 2 পয়সা ডজনের একটা সেফটি পিন দিয়ে একসঙ্গে আটকানো। পিনটার বয়স খুঁজতে হলে প্রাগৈতিহাসিক যুগে গিয়ে পড়তে হয়। এই বড় মেয়েটার নামই বোধহয় খেন্তি, কারণ সে তাড়াতাড়ি পেছন ফিরে তার পেছন দিকে যারা বাচ্চাগুলো রয়েছে তাদের মধ্যে যার হাতে পুঁই পাতা জড়ানো তার হাত থেকে জিনিসটা খুলে ধরে বলল, চিংড়ি মাছ বাবা, গয়াখুড়ির কাছ থেকে রাস্তায় নিলাম, দিতে চায় না, বলে তোমার বাবার কাছে আর দিনকার 2খানা পয়সা বাকি আছে। আমি বললাম, দাও না গয়া পিসি, আমার বাবা কি তোমার 2টো পয়সা নিয়ে পালিয়ে যাবে? এই অবধি তো হলো। আর এই পুঁইশাকগুলো? ঘাটের ধারে রায় কাকা বললেন, নিয়ে যা, কেমন মোটা মোটা দেখ। অন্নপূর্ণা এবার দাওয়া থেকে অত্যন্ত ঝাঁঝের সঙ্গে চিৎকার করে উঠলেন, নিয়ে যা। আহা, কি অমর্ত্যই তোমাকে তারা দিয়েছে। পাকা পুঁইডাটা কাঠ হয়ে গেছে, 2 দিন পরে ফেলে দিত, নিয়ে যা। আর উনি তখন আগাছা উঠিয়ে নিয়ে এসেছেন, ভালোই হয়েছে, তাদের আর নিজেদের কষ্ট করে কাটতে হলো না। যত পাথুরে বোকা সব মরতে আসো আমার গাড়ে, ধারি মেয়ে। বলে দিয়েছি না, তোমায় বাড়ির বাইরে কোথাও পা দেওয়ার জো নেই। লজ্জা করে না না এই পাড়া সে পাড়া ঘুরে বেড়াতে? বিয়ে হলে যে 4 ছেলের মা হতে, খাওয়ার নামে আর কোনো জ্ঞান থাকে না। কোথায় শাক, কোথায় বেগুন, আর একজন বেরোচ্ছেন কোথায় রস, কোথায় ছাই, কোথায় পাঁশ। ফেল বলছি সব, ফেল। মেয়েটা শান্ত অথচ ভয়ে মাখানো চোখে মার দিকে তাকিয়ে হাতের বাঁধনটা আলগা করে দিল। পুঁইশাকের বোঝা মাটিতে পড়ে গেল। অন্নপূর্ণা বকে চলে গেলেন, যা তো রাধি, ওই আপদগুলোকে টেনে খিড়কির পুকুরের ধারে ফেলে দিয়ে আয়। যা, ফের যদি বাড়ির বার হতে দেখি তবে ঠ্যাং যদি খোঁড়া করি না তো। বোঝা মাটিতে পড়ে গিয়েছিল। ছোট মেয়েটা কলের পুতুলের মতন সেগুলো তুলে নিয়ে খিড়কির দিকে চলল, কিন্তু ছোট মেয়েটা অত বড় বোঝা আঁকড়াতে পারল না। অনেকগুলো ডাঁটা এদিক ওদিক ঝুলিতে ঘুরতে লাগলো। সহায় হরির ছেলে মেয়েরা তাদের মাকে অত্যন্ত ভয় করত। সহায় হরি আমতা আমতা করে বলতে গেলেন, তা এনেছে ছেলে মানুষ খাবে বলে তুমি আবার বরং। পুঁই শাকের বোঝা নিয়ে যেতে যেতে ছোট মেয়েটা ফিরে দাঁড়িয়ে মার মুখের দিকে তাকালো। অন্নপূর্ণা তার দিকে তাকিয়ে বললেন, না না, নিয়ে যা, খেতে হবে না। মেয়ে মানুষের আবার অত নোলা কিসের? এক পাড়া থেকে আরেক পাড়ায় নিয়ে আসবে 2টো পাকা পুঁই শাক ভিক্ষে করে? যা যা, তুই যা, দূর করে বনে দিয়ে আয়। সহায় হরি বড় মেয়ের মুখের দিকে তাকিয়ে দেখলেন তার চোখ দুটো জলে ভরে এসেছে। তার মনে বড় কষ্ট হলো, কিন্তু মেয়ের যতই সাধের জিনিস হোক, পুঁই শাকের পক্ষ অবলম্বন করে দুপুরবেলা স্ত্রীকে চটাতে তিনি আদৌ সাহসী হলেন না। নিঃশব্দে খিড়কি দরজা দিয়ে বেরিয়ে গেলেন। বসে রাঁধতে রাঁধতে বড় মেয়ের মুখের দিকে কাতর দৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে অন্নপূর্ণার মনে পড়ল গত অরন্ধনের আগের দিন বাড়িতে পুঁই শাক রান্নার সময় খেন্তি আবদার করে বলেছিল, মা, অর্ধেকগুলো কিন্তু একা আমার আর অর্ধেক সব তোমাদের। বাড়িতে কেউ ছিল না। তিনি নিজে গিয়ে উঠোনের ও খিড়কির দরজার আশপাশে যে ডাঁটা পড়েছিল সেগুলো কুড়িয়ে নিয়ে এলেন। বাকিগুলো কুড়োনো যায় না, ডোবার ধারে ছাই গাদায় ফেলে দিয়েছে। কুচো চিংড়ি দিয়ে এরকম ভাবেই চুপি চুপি পুঁই শাকের তরকারি রান্না করলেন। দুপুরবেলা খেন্তি পাতে পুঁই শাকের চচ্চড়ি দেখে অবাকে আর আনন্দে
বড় বড় চোখে মায়ের দিকে ভয় ভয় তাকালো। তো একবার এদিক ওদিক ঘুরে আসতেই অন্নপূর্ণা দেখলেন ওই পুঁইশাকের এক টুকরো আর তার পাতে পড়ে নেই। পুঁইশাকের ওপর তার এই মেয়েটির যে কি লোভ কি জানি। জিজ্ঞাসা করলেন, কিরে খেন্তি, আর একটু চচ্চড়ি দেবো নাকি? খেন্তি তৎক্ষণাৎ ঘাড় নেড়ে এই আনন্দজনক প্রস্তাব সমর্থন করল। কি ভেবে অন্নপূর্ণার চোখে জল এলো। চাপতে গিয়ে তিনি উঁচু চোখ করে চালের বাতায় গোঁজা ডালা থেকে শুকনো লঙ্কা পাড়তে লাগলেন। কালীময়ের চণ্ডীমণ্ডপে সেদিন বিকেলবেলা সহায় হরির ডাক পড়ল। সংক্ষিপ্ত ভূমিকা ফাঁদবার পর কালীময় উত্তেজিত সুরে বললেন, সেসব দিন কি আর আছে ভায়া? এই ধরো কেষ্ট মুখুজ্জে, স্বভাব না হলে পাত্রে দেব না, স্বভাব না হলে পাত্রে দেব না করে কি কাণ্ডটাই করলে। অবশেষে কিনা হরির ছেলেটাকে ধরে পড়ে মেয়ের বিয়ে দেয়, তবে রক্ষে তার কি স্বভাব? রাম বলো, ৬-৭ পুরুষের ভাঙা পচা শ্রোত্রিয় পরে পরে সুর নরম করে বললেন, তা সমাজের যেসব শাসনের দিন আর আছে দিন দিন চলে যাচ্ছে, বেশি দূর যাই কেন? এই যে তোমার মেয়েটা ১৩ বছরের। সহায়হরি বাধা দিয়ে বলতে গেলেন, এই শ্রাবণের ১৩। আহা, ১৩ আর ১৬ তফাৎ কিসের শুনি? ১৩ আর ১৬ তফাৎটা কিসের? আর সে ১৩ই হোক, চাই ১৬ই হোক, চাই ৫০ই হোক, তাতে আমাদের দরকার নেই। সে তোমার হিসেব তোমার কাছে, কিন্তু পাত্তর আশীর্বাদ হয়ে গেল। তুমি বেঁকে বসলে কি জন্য শুনি? ও তো একরকম উচ্চুগ্য করা মেয়ে গো। আশীর্বাদ হওয়ায় যা, বিয়ে হওয়ায় তা ৭ পাকের আর বাকি কি? এই তো সমাজে বসে এসব কাজগুলো তুমি যে করবে আর আমরা বসে বসে দেখব, এ তুমি মনে ভাবো? সমাজের বামুনদের যদি জাত মারবার ইচ্ছে না থাকে, মেয়ের বিয়ে বন্দোবস্ত করে ফেলো, পাত্তর পাত্তর। রাজপুত্তুর না হলে কি পাত্তর মেলে না? গরিব মানুষ দিতে থুতে পারবে না বলেই শ্রীমন্ত মজুমদারের ছেলেকে ঠিক করে দিলাম। লেখাপড়া নাই বা জানলে, জজ ম্যাজিস্ট্রেট নাই বা হলে, মানুষ নয় কি, দিব্যি বাড়ি বাগান পুকুর, শুনলাম এবার নাকি কুঁড়ির জমিতে ৪টি আমন ধানও করেছে, ব্যাস রাজার হাল। ২ ভাইয়ের আর অভাব কি? ইতিহাসটা হচ্ছে যে মণিগাঁয়ের উক্ত মজুমদার মশায়ের একটি ছেলে কালীময় ঠিক করে দেন। কেন কালীময় মাথা ব্যথা করে সহায় হরির মেয়ের বিয়ে সম্বন্ধ মজুমদার মশায়ের সঙ্গে করেছিলেন, তার কারণ খুঁজতে গিয়ে জানা গেল, কেউ কেউ বলেন যে কালীময় নাকি মজুমদার মশায়ের কাছে অনেক টাকা ধারেন, অনেক দিন পর্যন্ত সুদও বাকি, শীঘ্রই নালিশ হবে ইত্যাদি। এই গুজব যে শুধু অবান্তর তা নয়, এর কোনো ভিত্তি আছে বলেও মনে হয় না। এটা দুষ্টু পক্ষের রটনা মাত্র। যাই হোক, পাত্রপক্ষ আশীর্বাদ করে যাওয়ার দিন কতক পরে সহায় হরি টের পান পাত্রটা কয়েক মাস আগে নিজের গ্রামে কি একটা করবার ফলে গ্রামের এক কুম্ভকার বউ আত্মীয় স্বজনের হাতে বেদম মার খেয়ে কিছুদিন নাকি শয্যাগত ছিল। এইরকম পাত্রে মেয়ে দেবার প্রস্তাব মনোপুত না হয়, সহায় হরি সে সম্বন্ধ ভেঙে দেন। দিন ২ পরের কথা, সকালে উঠে সহায় হরি উঠোনে বাতাবি লেবু গাছের ফাঁক দিয়ে যেটুকু নিতান্ত কচি রাঙা রোদ এসেছিল, তারই তাপ নিয়ে বসে আপন মনে তামাক টানছিলেন। বড় মেয়ে খেন্তি এসে চুপি চুপি বলল, বাবা যাবে না? মা ঘাটে গেল। সহায় হরি একবার বাড়ির পাশের ঘাটের দিকে কি জানি কেন তাকিয়ে দেখে বললেন, যা শিগগিরি শাহবলখানা নিয়ে আয় দিকে। কথা শেষ করে তিনি উৎকণ্ঠার সঙ্গে জোরে জোরে তামাক টানতে লাগলেন এবং আবার একবার কি জানি কেন খিড়কির দিকে সতর্ক দৃষ্টি দিয়ে তাকালেন। ইতিমধ্যে প্রকাণ্ড ভারী এক লোহার শাবল ২ হাত দিয়ে আঁকড়িয়ে ধরে নিয়ে খেন্তি এসে পড়ল। ঠিক তারপর বাবাতে মেয়েতে সন্তর্পণে সামনের দিকের দরজা দিয়ে বেরিয়ে গেল। এদের ভাব দেখে মনে হচ্ছিল এরা কারুর ঘরে শীত দেবার উদ্দেশ্যে চলেছে। দেখা যাক তাহলে, আজকে এইটুকুই। পরের দিন শীত দিলেন কিনা অন্য কিছু করলেন সেটা জানা যাবে। আজ তবে আসি, দেখা হবে পরের সপ্তাহে পুঁই মাচার পরবর্তী অংশটা নিয়ে।